একজন বাবা যার নজর নিজের মেয়ের উপর, সে যখন তার নিজের মেয়েকে বিয়ে করে বউ বানাতে চায় তখন ঠিক কোন লেভেলে নামতে পারে আপনি ভাবতেও পারছেন না। এমনকি সেই বাবা মেরে ফেলতে পারে নিজের মেয়ের স্বামীকেও। গল্পটা নিয়ে যত বলবো ততই অবাক হবেন। চলুন তাহলে আর স্কিপ না করে এমনই এক ইন্টেন্স মুভির গল্প রিক্যাপ করা যাক। মুভির শুরু হয় একটা মেয়েকে দেখিয়ে, যে আমাদের বলে জীবন যত চলতে থাকে আমাদের স্মৃতিগুলো ততটাই মলিন হতে থাকে। যতগুলো স্মৃতি আমাদের মনে থাকে তাদের মাঝে কিছু সত্য হয়, কিছু হয় মিথ্যে। তবে একটা মেয়ের কথা আমার মনে আছে, যে ছিল একজন যোদ্ধা। এটা সেই সময়ের গল্প যে সময় আমাদের থাকতে হতো মাথা ঝুঁকিয়ে। প্রথমেই বলে রাখি, মুভিটা 4টা চ্যাপ্টারে বিভক্ত। এখানে মুভির প্রথম চ্যাপ্টার রেভলিউশন হয়, যেখানে একজন মহিলা প্রসব বেদনায় কাঁদছিল। এখানে আমরা আমাদের মুভির মেইন ক্যারেক্টার লিজকে দেখি, যে মহিলাটাকে বাচ্চা হতে সাহায্য করছিল। লিজ একজন দাই। দাই হলো তারা যারা আগেকার সময় গ্রামের দিকে বাচ্চা প্রসব হতে সাহায্য করত। লিজ কথা বলতে পারত না, সে তার মেয়ের সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতো। কিছুক্ষণের মাঝেই মহিলাটি বাচ্চা প্রসব করে। কাজ শেষে বাড়ির কর্তা তাদের বিদায় জানায়। লিজ সেখান থেকে তার মেয়ে স্যামকে নিয়ে খুশি খুশি চলে আসে। পরের দিন সকালে লিজ বাসার কাজ করছিল। পাশে তার স্বামী তার ছেলেকে বন্দুক চালানো শেখাচ্ছিল, যেটা লিজের একদমই ভালো লাগে না। লিজ বারণ করলে তার স্বামী তার কথায় খুব একটা পাত্তা দেয় না। এখানে আমরা জানতে পারি ম্যাথিউ লিজের নিজের ছেলে নয়, সৎ ছেলে। আর ম্যাথিউ লিজকে খুব একটা পছন্দও করে না। তো একদিন লিজের পুরো পরিবার একটা চার্চে যায়। আজ চার্চে একজন নতুন ফাদার এসেছেন, যিনি সকলকে সত্যের বাণী শোনাচ্ছিলেন। তবে আমরা দেখি লিজ লোকটাকে দেখে বেশ ভয় পায়। সকলে প্রার্থনা শেষে ফাদারের সাথে সাক্ষাৎ করছিল। লিজের হাজবেন্ড এলি তার ছেলে এবং মেয়েকে পরিচয় করিয়ে লিজকে পরিচয় করানোর সময় আশেপাশে তাকে কোথাও খুঁজে পায় না। আমরা দেখি লিজ অলরেডি ঘোড়ার গাড়িতে উঠে বসে আছে। এলি গাড়িতে বসতে বসতে লিজের এমন ব্যবহারের জন্য তার উপর একটু রাগ করতে থাকে। তবে তাদের কথার মাঝে পাশে একটা মহিলার প্রসব বেদনা উঠলে লিজ তার কাছে দৌড়ে যায়। সকলে মিলে মহিলাটিকে চার্চের ভেতরে নিয়ে যায়। লিজ চেক করে জানায় বাচ্চার মাথা অনেক বড়, তাই এই পরিস্থিতিতে বাচ্চার মা এবং বাচ্চার ভেতর যে কোনো একজনকে বাঁচানো সম্ভব। এখানে পরিবার বলে লিজের যেটা ভালো মনে হয় সেটাই যেন করে। লিজ বাচ্চার মা অ্যাবিকে বাঁচায়। সন্তানের মৃত্যুতে অ্যাবি অনেক ভেঙে পড়ে। লিজেরও খারাপ লাগে। বাসায় এসে লিজের মন খারাপ দেখে তার স্বামী এলি তাকে পেছন থেকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। এখানে লিজ এলিকে চার্চের ফাদার সম্পর্কে সাইন ল্যাঙ্গুয়েজে কিছু একটা বোঝায়। এলি ফাদারকে দি রিভারেন্ট বলে সম্বোধন করে। সে বলে, রিভারেন্ট খোদার পাঠানো লোক। তুমি যেসব ভাবছ তা আসলে সত্য নয়। পরের দিন সকালে ভেড়ার ঘরে লিজের সৎ ছেলে ম্যাথিউ ভেড়াদের খাবার দিচ্ছিল। সেখানে লিজ আসলে সে লিজকে দেখেই হাসি থামিয়ে দেয়। লিজ তাকে জিজ্ঞেস করে সে লিজের সাথে যেতে চায় কিনা। তবে ম্যাথিউ সরাসরি না করে দেয়। এতে লিজের একটু মন খারাপ হতে দেখা যায়। এরপর লিজ এবং স্যাম অ্যাবিদের বাড়িতে যায় অ্যাবিকে দেখতে। তবে অ্যাবির স্বামী নাথান তাদের দেখা করতে দেয় না। সে জানায় রিভারেন্ট তাদের জন্য ডাক্তারের ব্যবস্থা করে দিয়েছে। লিজের এখানে এসে সময় নষ্ট করার কোনো দরকার নেই। এতে লিজের একটু মন খারাপ হয়। আমরা দেখি অ্যাবির অনাগত বাচ্চার বিষয়টা নিয়ে এলাকার লোকজনও লিজের ওপর অসন্তুষ্ট। রাত্রে লিজ যখন শুয়েছিল সে কিছুর শব্দ শুনে দেখতে গেলে জানালায় নাথান মাতাল অবস্থায় তার উপর শুট করে। তবে গুলি জানালায় লাগায় লিজ বেঁচে যায়। আসলে নাথান তার বাচ্চার বিষয়ে লিজের উপর রেগেছিল। নাথান বারবার গুলি করলে ম্যাথিউ পাল্টা গুলি করে। গুলির শব্দ পেয়ে এলি ম্যাথিউয়ের ঘরে যায়। এলি নাথানকে বলে, আমরা ঠান্ডা মাথায় কথা বলতে পারি, তুমি গুলি করা বন্ধ করো। তবে নাথান শুনতে নারাজ। সে শুধু লিজকে মারতে চায়। এলি বলে, আমি জানি আপন মানুষ মারা গেলে কেমন লাগে। ভুলে গেছো আমিও হারিয়েছি কাউকে। তবে আমাকে বিশ্বাস করো, এই সময় পার হয়ে যাবে। নাথান বলে, সময় তো পার হয়ে যাবে, তবে আমি আমার সন্তানের মুখ কি করে ভুলবো? আমি আমার ছেলের মুখ দেখেছিলাম। তুমি জানো তোমার বউ তার মাথা ভেঙে ফেলেছিল, তার মস্তিষ্ক বাইরে চলে এসেছিল। এই কাজের জন্য সে নরকে যাবে। নাথান আবারও গুলি করতে গেলে সেখানে রেভারেন্ট চলে আসে এবং সে নাথানকে থামাতে তার পাশে আরেকটা গুলি করে। রেভারেন্ট তাকে বোঝায়
নাথান রিভারেন্টের কথায় সহজে বুঝেও যায়। নাথানকে সেখান থেকে পাঠিয়ে রিভারেন্ট, ম্যাথিউ এবং এলি মিলে নাথানের লাগানো আগুন নেভায়। এখানে রিভারেন্ট এবং লিজের প্রথম চোখে চোখ পড়ে। আমরা বুঝি এদের ভেতর আগেই কোনো সম্পর্ক আছে। এরপর এলি রেভারেন্টকে ঘরে আনে। তারা দুজনে মদ খেতে গেলে ম্যাথিউও খেতে চায়, তবে এলি বারণ করে। তখন রেভারেন্ট নিজের গ্লাস অফার করে, যেটাই এলি বারণ করতে পারে না। এক চুমুক নেওয়ার পরেই এলি ম্যাথিউকে ঘুমাতে ঘরে পাঠিয়ে দেয়। ম্যাথিউ গেলে রেভারেন্ট বলে নাথান তার বাচ্চাকে নিয়ে কষ্টে আছে। এলি বলে কিন্তু এখানে লিজের তো কিছু করার ছিল না। রেভারেন্ট বলে তবে কে বাঁচবে সেটার ডিসিশন লিজের নেওয়া উচিত হয়নি। জন্ম মৃত্যু খোদার বিষয়, খোদার হাতেই ছেড়ে দেওয়া উচিত ছিল। এলি কথা বাড়ায় না। সে লিজকে দেখে আসছে বলে রুম থেকে বেরিয়ে যায়। আমরা দেখি লিজ রুমের বাইরে কাঁধ বাঁধিয়ে কথা শুনছিল এবং তার চোখে মুখে ভয় ফুটে ওঠে। এলি রুমের দিকে গেলে রিভারেন্ট বলে আমি জানি তুমি এখানেই আছো এবং আমাকে শুনতে পাচ্ছ। তুমি কিভাবে এখানে আছো? কিভাবে ঘুমাও তুমি? হত্যাকারী হওয়ার অনুভূতি কেমন? আমি এখানে কেন এসেছি জানো? তোমাকে শাস্তি দিতে। তুমি কি এই পরিবারকে ভালোবাসো? তোমার মেয়েকে দেখলাম বড় হয়ে গেছে। কথা বলতে বলতে সেখানে লিজকে খুঁজতে খুঁজতে এলি চলে আসে। রেভারেন্ট বলে নাথানের বিরুদ্ধে কোনো অভিযোগ রেখো না। বাচ্চা হারানোর বেদনা অনেক কঠিন। তোমার বউকেও আমি একই কথা বলছিলাম। আমাকে এবার যেতে হবে। এটা বলে রিভারেন্ট চলে যায়। রিভারেন্টকে বিদায় দিয়ে এসে লিজ এলিকে বলে তুমি তাকে ধন্যবাদও জানালে না। আমরা লিজকে দেখে বুঝতে পারি সে রিভারেন্টের বিষয় নিয়ে খুবই বিচলিত। এলি লিজকে এই অবস্থায় দেখে বলে আচ্ছা ঠিক আছে, আমি কিছুদিনের মাঝেই একটা জাহাজের ব্যবস্থা করছি। আমরা আমার বসের কাছ থেকে ঘুরে আসব। সেখানে এমনিও কেউ থাকে না। এতে লিজ খুব খুশি হয় এবং এলিকে জড়িয়ে ধরে কিস করে। পরের দিন সকালে লিজরা যে যার মতো বাসার কাজ করছিল। ম্যাথিউ তার ভেড়াদের খাওয়াতে গেলে দেখে নাথান তার ভেড়াগুলোকে গুলি করে মেরে ফেলেছে, যেটাই এলি অনেক রেগে যায় এবং নাথানের সাথে সরাসরি কথা বলার ডিসিশন নেয়। ম্যাথিউ তার বাবার সাথে ঘোড়া নিয়ে পিছু পিছু যায়। অপরদিকে লিজ তার মেয়েকে ঘরে গিয়ে খেলতে বললে সে রাজি হয় না, তাই সে তার মেয়ের চোখ বেঁধে দেয় আর সেই ভেড়াগুলোর লাশ এক এক করে বাইরে নিয়ে যেতে থাকে। তখন সে বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়ার শব্দ পায়। আসলে এটা রিভারেন্ট করেছে। রিভারেন্ট স্যামের সাথে গান গাইতে থাকে এবং ধীরে ধীরে তার কাছে আসে। সে স্যামের চোখ খুলে তাকে বলে তোমার মায়ের সম্পর্কে কিছু বলার আছে, তুমি আমার সাথে চলো। স্যাম দ্বিধায় থাকলেও সে রেভারেন্ডের কথায় কনভিন্স হয়ে তার সাথে চলে যায়। আর এদিকে লিজ ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলে সে টেবিল থেকে পড়ে মাথায় লেগে অজ্ঞান হয়ে যায়। এদিকে এলি এবং ম্যাথিউ নাথানের বাসায় পৌঁছালে তারা দেখে নাথানরা সবাই বাসা ছেড়ে কোথাও চলে গেছে। এলিরা বাসায় ফেরত আসলে ঘোড়ার শব্দে লিজের জ্ঞান ফিরে আসে। আমরা দেখি ভেড়ার ঘরের দরজা খোলা। লিজ জ্ঞান ফিরতেই চারিদিকে স্যামকে খুঁজতে থাকে। লিজ তাকে খুঁজতে বাড়ির ভেতর গেলে পায় না। হঠাৎ জানালা দিয়ে তাকিয়ে দেখে স্যাম এলির কোলে উঠেছে, যা দেখে লিজ দম ছেড়ে বাঁচে। রাত্রে রিভারেন্ট তাকে কোথায় নিয়ে গেছিল এবং তার সাথে কি হয়েছে জানতে চাইলে স্যাম লিজকে উল্টো জিজ্ঞেস করে মা তুমি কি শয়তান? রিভারেন্ট বলেছে তুমি একজনকে মেরেছ, তিনি তোমাকে শাস্তি দিতে এসেছে এবং তোমাকে সেখানে নিয়ে যাবে যেখান থেকে তুমি এসেছ। স্যামের কথা শুনে লিজের মুখে ভয় ফুটে ওঠে। এরপর রাত্রে এলি ঘুমিয়ে গেলে লিজ ঘোড়া নিয়ে লুকিয়ে রিভারেন্টের চার্জে যায়। আমরা দেখি সে ছুরি নিয়ে রিভারেন্টকে মারতে এসেছে। তবে লিজ যখন বিছানার চাদর সরায় সে সেখানে শুধু একটা পুতুল পায়। আর আমাদের দেখানো হয় রিভারেন্ট আসলে লিজের বাড়িতে স্যামের রুমে একইভাবে ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর সে এলির রুমে আসে। কারো উপস্থিতি টের পেয়ে এলির ঘুম ভেঙে যায়। তবে সে পুরো বাসা ঘুরেও কাউকে পায় না। বাইরে ভেড়াদের ঘর থেকে শব্দ পেলে সে বন্দুক নিয়ে সেখানে যায়। তখন পেছন থেকে রিভারেন্ট চলে আসে এবং তাকে ছুরি মেরে দেয়। আর এলির কানে কানে বলে কারণ সে তোমাকে ভালোবাসে। লিজ বাড়ি ফিরে হঠাৎ ভেড়ার ঘর থেকে কারো জোরে নিঃশ্বাস নেওয়ার শব্দ পেয়ে সেখানে গেলে দেখে এলির নিজের নাড়ি ভুড়ি বের করে তার নিজের গলায় পেঁচিয়ে কেউ তাকে বসিয়ে রেখে গেছে। লিজ এলির কাছে গেলে এলি তাকে বলে আমায় শুট করো, এই যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দাও। তবে লিজ এটা করতে চাচ্ছিল না। তখন সেখানে ম্যাথিউ চলে আসে এবং চোখে পানি নিয়ে তার বাবাকে গুলি করে মেরে ফেলে। মৃত্যুর আগে এলি শুধু ম্যাথিউকে বলে সবাইকে নিয়ে দাদার কাছে চলে যাও। এলির মৃত্যুতে লিজ এবং ম্যাথিউ দুজনেই
খুব কষ্ট পায়। হঠাৎ বাইরে থেকে স্যামের চিৎকার আসলে দৌড়ে গেলে লিজ দেখে রিভারেন্ড তাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। ম্যাথিউ জলদি তাদের ঘোড়া নিয়ে এসে লিজ এবং স্যামকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং আমরা দেখি রিভারেন্ড দাঁড়িয়ে লিজের বাড়ির আগুন দেখছে। এখানেই শেষ হয় মুভির প্রথম চ্যাপ্টার। সিন শিফট হয় মুভির দ্বিতীয় চ্যাপ্টারে, যেখানে আমরা একটা যুবতী মেয়েকে আহত অবস্থায় মরুভূমির ভেতর একা একা হাঁটতে দেখি। সে কোনো রকম ভাবে হাঁটছিল, একসময় ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে যায়। তখন একটা যাযাবর ফ্যামিলি মেয়েটাকে খুঁজে পায় আর তারা নিজেদের গাড়িতে মেয়েটাকে নিয়ে নেয়। মেয়েটার যখন জ্ঞান ফিরে, পরিবারটির মহিলা তাকে কিছু জিজ্ঞেস করে, তবে মেয়েটি তাদের ভাষা না জানায় কিছুই বুঝতে পারে না। মহিলাটা তার হাজবেন্ডকে জানালে লোকটা এসে মেয়েটাকে তার নাম জিজ্ঞেস করলে মেয়েটা জানায় তার নাম জোয়ান্না। লোকটা জোয়ান্নার দাঁত চেক করে। এরপর আমরা দেখি লোকটা জোয়ান্নাকে একটা লোকের কাছে বিক্রি করতে এনেছে, যার নাম প্রাঙ্ক। জোয়ান্না প্রথমে বুঝতে পারে না। প্রাঙ্ক সেলি নামের একটা মেয়েকে ডেকে জোয়ান্নাকে নিয়ে ভেতরে যেতে বলে। জোয়ান্না তার সাথে ভেতরে যায়। সেলি তাকে শরবত খেতে দিলে সেখানে কিছু মেয়ে আসে, যাদের ব্যবহারে আমরা বুঝতে পারি এরা প্রস্টিটিউট। তাদের কথায় জোয়ান্না বুঝে যায় লোকটা তাকে এখানে বিক্রি করতে এনেছে। জোয়ান্না দৌড়ে বাইরে গেলে দেখে তাকে আনা পরিবারটা চলে যাচ্ছে। জোয়ান্না দৌড়ে তাদের কাছে গেলে ফ্র্যাঙ্ক তাকে আটকে দেয়। রাতে জোয়ান্নার ঘুম ভেঙে গেলে বাইরে গিয়ে পাশের রুমে উকি মারলে সে সেলিকে প্রস্টিটিউটের কাজ করতে দেখে। কাজ শেষে সেলি জোয়ান্নার কাছে আসে এবং তাদের কাজ সম্পর্কে বলে। সে আরও জিজ্ঞেস করে জোয়ান্নার পিরিয়ড হয়েছে কিনা। জোয়ান্না হ্যাঁ বললে সেলি তাকে কথাটা সিক্রেট রাখতে বলে। এরপর বেশ কয়েকদিন কেটে যায়। আমরা দেখি জোয়ান্না এখন এখানে ওয়েটারের কাজ করে। একদিন তার উপর একজনের নজর পড়লে ফ্র্যাঙ্ক জানায় মেয়েটা এখনো প্রস্তুত নয়, তবে লোকটা তাকে বেশি টাকায় নিতে চাইলে সেখানে সেলি চলে আসে। সেলি জানায় সে থাকবে আজ এই লোকটার সাথে, তাও ফ্রিতে। লোকটা প্রথমে না বললেও পরে একটা শর্তে রাজি হয়। সে বলে তার এবং সেলির একান্ত সময়ে জোয়ান্নাকে সেখানে বসে তাদের দেখতে হবে। সেলি এতে না করলেও ফ্র্যাঙ্কের কথায় তাকে রাজি হতে হয়। পরের সিনে আমরা দেখি সত্যি জোয়ান্নাকে সোফায় বসিয়ে রেখে তারা কাজ সারছে, কিন্তু লোকটা বারবার সেলিকে মেরে পৈশাচিক আনন্দ পাচ্ছিল। একসময় জোয়ান্না সেলির উপর আর এরকম টর্চার সহ্য করতে না পেরে লোকটার দিকে পিস্তল তাক করে, তবে লোকটা এতে বিন্দুমাত্র ভয় পায় না। সে বলে তুমি আমায় মারতে পারবে না, পারলে মারো। এটা বলে সে সেলিকে আরো টর্চার করতে থাকে। আমরা দেখি জোয়ান্না সত্যিই শুট করতে পারে না। কাজ শেষে লোকটা জোয়ান্নার কাছে এসে বলে তাকে পরিষ্কার করাতে। এটা বলে সে জোয়ান্নাকে নিচু করাতেই সেলি পিছন থেকে লোকটাকে শ্যুট করে দেয় এবং এই সিন এখানেই কাট হয়। পরের সিনে আমরা দেখি কাস্টমারকে মারার অপরাধে সেলিকে ফাঁসি দেওয়া হচ্ছে। সেলির ফাঁসিতে জোয়ান্না অনেক কষ্ট পায়। জোয়ান্না মন খারাপ করে শুয়ে কাঁদছিল। তখন ফ্র্যাঙ্ক জোয়ান্নার রুমে খাবার নিয়ে হাজির হয়। জোয়ান্নাকে মন খারাপ করে শুয়ে কাঁদতে দেখে ফ্র্যাঙ্ক তার পাশে এসে বোঝায় যে এটা তাদের এখানকার নিয়ম। সেলি তার অনেক প্রিয় ছিল, তবে নিয়ম তো সবার জন্যই সমান। এখানকার প্রশাসনিক প্রধান তারই ভাই জ্যাকি, যাকে সে নিজেই এই জায়গায় বসিয়েছে। নিয়ম পাল্টানোর অধিকার তার নেই। এই কথা বলতে বলতে ফ্রাঙ্ক জোয়ান্নাকে বাজেভাবে টাচ করছিল। জোয়ান্না উঠে চেয়ারে চলে যায়। ফ্রাঙ্ক বলে সে প্রথম যখন কোনো নারীর সাথে থেকেছিল তখন তার বয়স ছিল ২১ এবং মেয়েটার বয়স মাত্র ১৪। সে কিছুই জানত না এই সম্পর্কে, তবে জোয়ান্না অনেক কিছু জানে। সে বড় হচ্ছে। জোয়ান্না বলে সে অনেক আগেই বড় হয়েছে। ফ্রাঙ্ক জোয়ান্নার কাঁধে হাত বোলাতে বোলাতে বলে সে তার খেয়াল রাখবে। আমরা বুঝি ফ্রাঙ্ক জোয়ান্নার সাথে রাত কাটাতে যাচ্ছে। তার সিন এখানেই কাট হয়। এরপর বেশ কয়েকটা বছর কেটে যায়। এখন জোয়ান্না পুরোপুরি প্রস্টিটিউট হিসেবেই কাজ করছে। আর এই জোয়ান্নাই গল্পের প্রথমে দেখানো লিজ। তবে সে এখানে কেন তা আমাদের জানানো হয় না। এখানে জোয়ান্নার সবচেয়ে ভালো বন্ধু এলিজাবেথ, তার সাথে সে বেশিরভাগ সময় কাটায়। এরপর কয়েকদিন কেটে যায়। আমরা দেখি এলিজাবেথের সাথে ফ্র্যাঙ্কের ঝামেলা বেঁধেছে। আসলে একজন কাস্টমার এলিজাবেথের ঠোঁটে কিস করতে চাইলে সে বারণ করে দেয়, যেটা নিয়ে কাস্টমার তার উপর রেগেছিল। ফ্র্যাঙ্ক এলিজাবেথকে দিয়ে তার কাছে ক্ষমা চাওয়ালে লোকটা বলে সে তখনই ক্ষমা করবে যদি ফ্রাঙ্ক এলিজাবেথের জিহ্বা কেটে দেয়। তখন ফ্রাঙ্ক সত্যিই এলিজাবেথের জিভ কেটে নেয়। কিছুদিন পর এলিজাবেথ সুস্থ হয়, তবে সে এখন কথা বলতে পারে না।
ডাক্তার এলিজাবেথকে একটা সাইন ল্যাঙ্গুয়েজের বই দেয়। রাত্রে এলিজাবেথ জোয়ান্নার সাথে সাইন ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিসের সময় বলে, আমি ফ্র্যাঙ্ককে মেরে ফেলবো এবং আত্মহত্যা করব। জোয়ান্না তাকে বারণ করে। সে তাকে বোঝায় এটা করলে সে তাকে অনেক মিস করবে। পরের দিন সকালে জোয়ান্না এবং এলিজাবেথ এই এলাকার ম্যারেজ ব্রোকারের কাছে যায়। আমরা জানতে পারি ব্রোকার এলিজাবেথের জন্য একটা বিয়ে খুঁজছে, যেখানে লোকটার ওয়াইফ কিছুদিন আগেই মারা গেছে এবং তার একটা ছেলেও আছে। এলিজাবেথ বিয়েতে সম্মতি জানিয়ে লোকটার একটা চিঠি এবং একটা ছবি আনে। রাত্রে এলিজাবেথ পালানোর জন্য জিনিস গোছাতে থাকলে তাকে হেল্প করতে সেখানে জোয়ান্নাও আসে। জোয়ান্না তাকে কিছু টাকা দেয়। তাদের কথার মাঝেই কোটার আরেকটা মেয়ে এসে জানায় একটা লোক আজ রাতের জন্য সব মেয়েকে কিনেছে এবং এই বিষয়ে ফ্র্যাঙ্ক সবাইকে তার রুমে ডেকেছে। এলিজাবেথরা ফ্র্যাঙ্কের রুমে গেলে ফ্র্যাঙ্ক সবাইকে সাবধান করে বলে, এই কাস্টমার আমার জন্য গুরুত্বপূর্ণ, কোনো রকম ভুল কেউ করলে তাকে শাস্তি আমি দেব। এই বলে ফ্র্যাঙ্ক চলে গেলে সবাই গোছানো শুরু করে। জোয়ান্না গোছাতে গোছাতে বাইরে উকি মারলে দেখতে পায় এই কাস্টমার আর কেউ নয়, এটা রেভারেন্ট। রেভারেন্টকে দেখে জোয়ান্না ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর এক এক করে সব মেয়ে রিভারেন্টকে আকৃষ্ট করতে অর্ধ উলঙ্গ হয়ে আসে। তবে রিভারেন্টের তেমন কোনো রিয়াকশন দেখা যায় না। সবশেষে একটা কালো কাপড় দিয়ে মুখ ঢেকে জোয়ান্না আসে। জোয়ান্না রিভারেন্টের সামনে এসে কাঁপতে থাকে। রিভারেন্ট বুঝে যায় এটাই জোয়ান্না। সে এসে তাকেই চুজ করে। পরের সিনে আমরা দেখি জোয়ান্না একটা রুমে বসে আছে। রিভারেন্ট দরজা বন্ধ করে তার কাছে আসলে সে বারবার নানা বাহানা দিয়ে দূরে সরে যায়। রিভারেন্ট শান্তভাবে বসে জোয়ান্নাকে বলে, আমি তোমাকে অনেক জায়গায় খুঁজেছি, তবে কখনো আশা করিনি যে এমন একটা জায়গায় পাবো। তুমি কি এটাই চেয়েছিলে? আমি তোমার সব পাপ ভুলতে রাজি আছি। আমি জানি আমিও পাপ করেছি, যেই পাপে আমি নরকে যাব। তবে তুমি আমাকে বাঁচাতে পারো। চলো দুজনে দুজনকে বাঁচিয়ে নেই। এই বলে রিভারেন্ট জোয়ান্নার কাছে আসার চেষ্টা করলে জোয়ান্না না করে দেয়। রিভারেন্ট রেগে নিজের বেল্ট দিয়ে মারা শুরু করে। জোয়ান্না সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তখন সেখানে এলিজাবেথ চলে আসে। রিভারেন্ট এলিজাবেথকে চলে যেতে বলে। এলিজাবেথ রিভারেন্টের মুখে ছুরি চালিয়ে দেয়। এতে রিভারেন্ট অনেক রেগে যায়। তবে ওই ছুরি দিয়ে সে এলিজাবেথকে মেরে ফেলে। এলিজাবেথকে মেরে জোয়ান্নার কাছে যেতে গেলে জোয়ান্না এলিজাবেথের পেট থেকে ছুরি নিয়ে সেটা রিভারেন্টের গলায় চালিয়ে দেয়। তারপর সে এলিজাবেথের লাশ খাটে রেখে আগুন জ্বালিয়ে দেয়, যেন কেউ কার লাশ সেটা বুঝতে না পারে। জোয়ান্না কোটা থেকে পালিয়ে এলিজাবেথের চিকিৎসা করা ডাক্তারের কাছে আসে। ডাক্তারকে টাকা দিয়ে তার কাছে সাহায্য চায়। আমরা জানতে পারি জোয়ান্না আসলে তার জিহ্বা কেটে ফেলতে চায়। জিহ্বা কাটার সময় ডাক্তারের সাহসে না কুলালে জোয়ান্না নিজেই তার জিহ্বা কেটে ফেলে। তারপর সে ডাক্তারের সাহায্যে এলিজাবেথের পালানোর জন্য নিতে আসা গাড়িতে এলিজাবেথের পরিচয়ে বসে পালিয়ে যায়। আমরা বুঝতে পারি জোয়ান্না এলিকে আসলে এলিজাবেথের পরিচয়ে বিয়ে করেছিল। এখানেই দ্বিতীয় চ্যাপ্টার শেষ হয়। এরপর মুভির তৃতীয় চ্যাপ্টার জেনেসিস শুরু হয়। আমরা দেখি একটা লোক অনেকগুলো লোককে মেরে একটা জায়গায় ফেলে রেখেছে। লোকটারও পায়ে গুলি লেগেছে। সে তাদের একজনের ঘোড়ায় চড়ে বসলে দেখা যায় ঘোড়ার মালিক আসলে বেঁচে ছিল। সে লোকটার দিকে বন্দুক তাক করে। আর সিন এখানেই কাট হয়। এরপর আমরা জোয়ান্নাকে দেখি, যে ঘরে বাইবেল পাঠ করছিল আর রিভারেন্ট তার ঘরে উকি দিয়েছিল। কিছুক্ষণ দেখে সে দরজা বন্ধ করে তার ওয়াইফ এনার রুমে তাকে ডাকতে গেলে এনা তাকে জানায় আজ রাত্রে সে যাবে না। এতে রিভারেন্ট রেগে গেলেও তাকে কিছু বলে না এবং নিজের রুমে চলে যায়। এখানেই আমরা জানতে পারি রিভারেন্ট আসলে জোয়ানার বাবা। পরের দিন সকালে রিভারেন্ট তার পরিবার নিয়ে চার্চে যায়। এখানে সে সকলকে বাইবেল শোনাচ্ছিল। সে দুজন মানুষকে নিজেদের অ্যাঞ্জেল দেখার অভিজ্ঞতা শোনাতে বললে তারা শোনায়। তারপর সে এনাকে স্টেজে ডাকে। রিভারেন্ট এনাকে জিজ্ঞেস করে, তুমি কি কখনো অ্যাঞ্জেল দেখেছ? এনা জানায় না, সে দেখেনি। এখানে রিভারেন্ট সবার সামনে তাকে অপমান করে বিভিন্ন কথা শোনায়। রাত্রে জোয়ান্নার পেটে ব্যথা করলে সে বাথরুমে গিয়ে বুঝতে পারে তার পিরিয়ড হয়েছে। হঠাৎ সে বাইরে কারো উপস্থিতি টের পেয়ে উকি দিলে দেখে তার বাবা তার মাকে নিয়ে বাড়ির বাইরের ঘরে যাচ্ছে। সে সেখানে গিয়ে উকি দিয়ে দেখতে পায় তার বাবা তার মাকে কোনো এক পাপের শাস্তির নামে চাবুক দিয়ে মারছে। আমরা জোয়ান্নার রিয়াকশন দেখে বুঝি তার বাবা তার মাকে মারাটা তার কাছে নর্মাল বিষয়। পরের দিন সকালে জোয়ান্না নিজের জামায় রক্তের দাগ পরিষ্কার করতে গেলে তার মা দেখে ফেলে
এখানে জোয়ান্না এটা তার বাবাকে জানাতে চাচ্ছিল না, তবে এনা তাকে জানানোর বিষয়ে বোঝায়। গোসলের সময় জোয়ান্না এনাকে তার পিঠের চাবুকের আঘাত নিয়ে কথা বললে এনার স্বামীদের নারীর ওপর অধিকারের দোহাই দিয়ে রেভারেন্ডকে জাস্টিফাই করার চেষ্টা করে। কথা বলার সময় হঠাৎ সেখানে রেভারেন্ড চলে আসে। জোয়ান্না উলঙ্গ থাকায় সে পানির ভেতর নিজেকে গুটিয়ে নেয়। রেভারেন্ড এনাকে গোসল ঘর থেকে বের করে জোয়ান্নাকে বলে, তোমার মা বলল তোমার পিরিয়ড হয়েছে, এখন তুমি মেয়ে নাও, তুমি একজন পরিপূর্ণ নারী, এখন পুরুষ তোমার প্রতি আকৃষ্ট হবে। কথাটা শুনে জোয়ান্না হালকা হেসে দেয়, যেটাই রিভারেন্ট একটু রেগে যায় এবং এনাকে জোয়ান্নাকে নারীর মতো করে ট্রিট করতে বলে চলে যায়। কদিন পর জোয়ান্না ভেড়ার ঘরে কাজ করার সময় হঠাৎ বাইরে কারো উপস্থিতি টের পায়। কাউকে আসতে দেখে সে সেখানে গিয়ে দেখে দুজন লোক ঘোড়ায় চড়ে এসেছে। এদের ভেতরে একজন অজ্ঞান ছিল। এরা আসলে তৃতীয় চ্যাপ্টারের প্রথমে দেখানো সেই দুজন লোক। পায়ে গুলি লাগা লোকটা পানি খেতে অনুমতি চাইলে জোয়ান্না অনুমতি দেয়। পানি খেয়ে লোকটা চলে যাওয়ার সময় সেও মাথা ঘুরিয়ে পড়ে যায়। জোয়ান্না উপায় না পেয়ে তাদের দুজনের পা ধরে টেনে ভেড়ার ঘরে আনে। এর মাঝে পায়ে গুলি লাগা লোকটার জ্ঞান ফিরে আসে। সে জোয়ান্নার কাছে সাহায্য চায়। জোয়ান্নাও তাকে সাহায্য করতে রাজি হয়। জোয়ান্না কোনো রকমে লোকটার পায়ের গুলি বের করে দেয়। গুলি বের করা হলে লোকটা নিজের পরিচয় দেয় এবং জোয়ান্নাকে ধন্যবাদ জানায়। এখানে আমরা জানতে পারি লোকটার নাম স্যামিউল। এরপর সিন শিফট হয়। আমরা রিভারেন্ট এবং অ্যানাকে দেখি, যেখানে অ্যানা রিভারেন্টের গোসলের জন্য বাথটাবে পানি ভরছিল। রিভারেন্ট হঠাৎ উঠে বলে, জোয়ান্নার জলদি বড় হয়ে যাচ্ছে। অ্যানার এক্সপ্রেশনে আমরা বুঝি কথাটা অ্যানার একদমই ভালো লাগেনি। এদিকে জোয়ান্না স্যামিউলের খোঁজ নিতে গেলে তার সঙ্গী জোয়ান্নাকে কুরুচিপূর্ণ ইঙ্গিত করতে থাকে। জোয়ান্না কিছু বলার আগেই সেখানে রিভারেন্ট চলে আসে। জোয়ান্না রিভারেন্টকে দেখে ভয় পেয়ে যায়। রিভারেন্ট বলে, তোমার বয়স কত? জোয়ান্না জানায় 13। রিভারেন্ট তাকে তার সাথে যেতে বলে। জোয়ান্না তার সাথে চলে যায়। পরের সিনে আমরা দেখি রিভারেন্ট গোসল করছে এবং জোয়ান্না তার পিঠ ডলে দিচ্ছে। রিভারেন্ট জোয়ান্নাকে বলে, তোমার মা স্ত্রী হিসেবে নিজের দায়িত্ব পালন করে না। তুমি নিশ্চয়ই বুঝছো আমি কি বলছি। খোদা তোমায় আগে বড় বানিয়েছে, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। হঠাৎ সেখানে অ্যানা চলে আসে এবং বলে, এটা ঠিক না, ও এখনো বাচ্চা। রাত্রে অ্যানা রেভারেন্ডের কাছে যাওয়ার চেষ্টা করলে রেভারেন্ড বলে, দরকার নেই, খোদার নিশ্চয়ই অন্য কোনো প্ল্যান আছে। পরের দিন জোয়ান্না যখন কাপড় চেঞ্জ করছিল তখন রেভারেন্ড উকি দিয়ে দেখতে থাকে, যেটা অ্যানা দেখে ফেলে। সে রেভারেন্ডকে বলে সে তাকে তার স্বামীর অধিকার থেকে দূরে সরিয়ে রেখেছে, তার জন্য সে ক্ষমা প্রার্থী, সে ক্ষতিপূরণও করতে চায়। রিভারেন্ড বলে, দরকার নেই। অ্যানা বলে, তুমি কিভাবে জোয়ান্নার দিকে তাকাও আমি দেখেছি, এটা পাপ। রিভারেন্ড তাকে থাপ্পড় মেরে দেয় এবং ধর্মের দোহাই দিয়ে বলে, এটা পাপ না, বাবা মেয়ের বিয়ে বৈধ। এনা বলে, এটা ঠিক না। রেভারেন্ড অ্যানার কথা শুনে তাকে খুব মারে। এরপর আমরা দেখি রেভারেন্ড অ্যানাকে নিয়ে কোথাও যায়। এদিকে জোয়ান্না অ্যানারা বের হতেই স্যামিউলের কাছে যায়। এখানে স্যামিউল তার কাছে আবার একটা সাহায্য চায়। জোয়ান্নাও রাজি হয়। আমরা দেখি স্যামিউল আসলে তার সাথে থাকা লোকটাকে মারতে জোয়ান্নার সাহায্য চাচ্ছিল। স্যামিউল লোকটার গলায় ফাঁস দিয়ে মেরে ফেলে, তারপর তার লাশ টুকরো করে শূকরকে খাইয়ে দেয়। জোয়ান্নার মন খারাপ দেখে স্যামিউল বলে, যদি এমন পরিস্থিতি আসে যে হয় আপনি আপনার সামনের ব্যক্তিকে মারবেন অথবা সে আপনাকে, তাহলে সবসময় মারতেই হয়। আমি একবার গল্পে শুনেছিলাম, পৃথিবীতে কিছু মানুষ থাকে যারা সারা জীবন অন্যের কথায় চলে, মাথা উঁচু করে কখনোই দাঁড়াতে পারে না। আমি তোমার মাকে দেখলাম, তোমার মা সেই ধরনের মানুষ। এদিকে আমরা দেখি রিভারেন্ড অ্যানাকে একটা লোহার মুখোশ পরিয়ে দেয়, যেটার পেছন থেকে তালা দেওয়া। যেই মুখোশের তালা না খুললে অ্যানা কথা বলতে পারবে না। সিন চার্চে শিফট হয়। আমরা দেখি অ্যানা মুখোশ পরেই চার্চে এসেছে। তবে জোয়ান্না বিষয়টা নিয়ে একদমই খুশি ছিল না। সে তার মাকে বলে, তুমি এটা কেন করতে দিয়েছ? এভাবে বাঁচার থেকে তো সম্মানের সাথে মরে যাওয়া অনেক ভালো। জোয়ান্নার কথায় এনা উঠে চলে যায়। কিছুক্ষণ পর আমরা দেখি এনা চার্চে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এখানে আমরা রেভারেন্ডের ভেতর ন্যূনতম দুঃখ দেখি না, উল্টে সে এনাকে পাপী বলে অভিযোগ করতে থাকে। তবে জোয়ান্না অনেক কাঁদে। বাড়ি ফিরে রিভারেন্ডকে আমরা নিজের গায়ে চাবুক মারতে দেখি। রাতে জোয়ান্না স্যামিউলের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। স্যামিউলও তাকে সান্ত্বনা দেয়। জোয়ান্নার জামা খুলতে গেলে স্যামিউল তাকে আটকে দেয়। জোয়ান্না জিজ্ঞেস করে,
আমি কি যথেষ্ট নই? স্যামুয়েল উত্তর দেয়, আমি জানি। আর সিন এখানেই কাট হয়। পরের দিন সকালে রেভারেন্ড জোয়ান্নার রুমে আসে। সে বলে, আমায় খোদা মাফ করেছে, এখন আমি প্রস্তুত। সে জোয়ান্নাকে নিয়ে চার্চে যায়। চার্চে ঢুকেই সে বলতে থাকে, আমার বউ আপনাকে এবং আমাদের ভালোবাসত না, তাই সে আমাদের ছেড়ে চলে গেছে। এখন আমি আর জোয়ান্না বিয়ে করে আমাদের সন্তানের মাধ্যমে আপনাকে সম্মানিত করব। যেটা শুনে জোয়ান্না রেভারেন্ডের প্ল্যান বুঝে পালাতে গেলে রেভারেন্ড তাকে ধরে ফেলে এবং অ্যানার সেই লোহার মুখোশটা পরিয়ে বেঁধে ফেলে। রেভারেন্ড জোয়ান্নাকে বুঝিয়ে আংটি পরাতে গেলে সেখানে স্যামুয়েল চলে আসে। সে রেভারেন্ডকে বন্দুকের নিশানায় রেখে বলে, আমার বাবা তোমার মতো একটা বাস্টার্ড ছিল। সে আমার গায়ে সিগারেট পোড়াতো। আমি তাকে খুন করেছিলাম 9 বছর বয়সে। এখন আমি তোমায় খুন করব। এটা বলে সে রেভারেন্ডের কাছ থেকে চাবি নিয়ে জোয়ান্নাকে দিয়ে দেয়, যা দিয়ে জোয়ান্না মুখোশটা খুলে ফেলে। এদিকে রেভারেন্ড সুযোগ বুঝে স্যামুয়েলের পিস্তল তার দিকে ঘুরিয়ে তাকেই গুলি করে মেরে ফেলে। তারপর জোয়ান্নাকে টানতে টানতে নিয়ে যেতে থাকে। এখানে জোয়ান্না জানায় সে স্যামুয়েলকে ভালোবাসে, যেটা শুনে রেভারেন্ড রেগে যায় এবং তাকে এনার মতো চাবুক দিয়ে মারে। পরদিন সকালে আমরা দেখি রেভারেন্ডের ঘুমের সুযোগ নিয়ে জোয়ান্না পালিয়ে যায়। এখানে আমরা রেভারেন্ডের পাশে বেডশিটে রক্ত দেখে বুঝি রেভারেন্ড জোয়ান্নার সাথে রাত কাটিয়েছে। এই সিনের মাধ্যমেই তৃতীয় চ্যাপ্টার শেষ হয়। এরপর শেষ চ্যাপ্টার রেট্রিবিউশন শুরু হয়, যেখানে আমরা লিজকে দেখি, অর্থাৎ প্রথম পর্বের শেষে চতুর্থ পর্ব শুরু হয়েছে। ম্যাথিউ গাড়ি চালাতে চালাতে বলে, সে কখনো তোমার পিছু ছাড়বে না, তাই না? জোয়ান্না বলে, না। এরপর আমরা দেখি জোয়ান্না গাড়ি থামিয়ে ম্যাথিউয়ের বন্দুক নিয়ে পথে রেভারেন্ডের জন্য অপেক্ষা করছে। কারো আসার শব্দে গুলি করতে গেলে সে দেখে এটা একটা ঘোড়া, তাই তারা আবার যাত্রা শুরু করে। পথের মাঝে কিছুতে ধাক্কা লেগে গাড়ি থেকে বন্দুক পড়ে গেলে ম্যাথিউ সেটা আনতে যায়। তখন বরফের মাঝ থেকে রেভারেন্ড তাকে গুলি করে মেরে ফেলে। ম্যাথিউয়ের মৃত্যুতে জোয়ান্না অনেক কষ্ট পায়। ম্যাথিউ কখনো লিজকে মা বলে মেনে নিতে পারেনি। তবে লিজ অর্থাৎ জোয়ান্না সবসময় ম্যাথিউকে নিজের ছেলের মতোই আগলে রাখতে চেয়েছে, কিন্তু এখন তার কিছুই করার থাকে না। সে স্যামকে নিয়ে তার দাদার বাড়ি চলে যায়। জোয়ান্নার শ্বশুর অর্থাৎ স্যামের দাদা তার ছেলে এলি এবং ম্যাথিউয়ের মৃত্যুর কথা শুনে অনেক ভেঙে পড়ে। এদিকে জোয়ান্না ডিসিশন নেয় সে তার পরিবারকে বাঁচাবে। তাই সে একটা বন্দুক নিয়ে সেই রাত্রে দরজার বাইরে রেভারেন্ডের জন্য অপেক্ষা করে। মাঝরাতের দিকে সেখানে রেভারেন্ড আসে। জোয়ান্না তার দিকে পিস্তল তাক করে রাখে। রেভারেন্ড বলে, আমি ভেবেছিলাম আমি তোমায় মাফ করে দিব, তবে তুমি যা করলে তার জন্য মাফ হয় না। তোমার কাজের শাস্তি এখন তোমার মেয়ে পাবে। রেভারেন্ডের কথায় জোয়ান্না ভয় পেয়ে যায় এবং দৌড়ে তার মেয়ের রুমে গেলে দেখতে পায় রেভারেন্ড আগেই তার শ্বশুরকে নৃশংসভাবে মেরে ফেলেছে। জোয়ান্না স্যামকে নিয়ে পালাতে গেলে রেভারেন্ড তাকে ধরে ফেলে এবং বেঁধে রাখে। রেভারেন্ড জোয়ান্নাকে বলে, আমি তোমার সাথে যা করতাম তোমার মেয়ের সাথেও একই কাজ করব। এই বলে সে স্যামকে চাবুক দিয়ে অনেকক্ষণ মারে। তারপর সে স্যামের কাছে যাওয়ার চেষ্টা করে। জোয়ান্না তার মেয়েকে বাঁচাতে কোনো রকমে নিজের হাতের বাঁধন খুলে মুক্ত করে এবং রেভারেন্ডের গায়ে আগুন ধরিয়ে দেয়। তারপর পিস্তল তুলে শুট করে তাকে মেরে ফেলে। মৃত্যুর আগে রেভারেন্ড শুধু বলে, মানুষ ভাবে নরকের আগুন নরককে অসহ্য বানায়, কিন্তু এটা সত্য না। ভালোবাসার অভাব নরককে অসহ্য বানায়। এরপর বেশ কয়েক বছর কেটে যায়। এখন জোয়ান্না তার শ্বশুর বাড়িতে থাকে আর তার শ্বশুরের ব্যবসা চালায়। হঠাৎ একদিন তার ঘাটে কয়েকজন পুলিশ আসে এবং সে জানায় সে কোটাপল্লীর নতুন পুলিশ অফিসার। তারা জোয়ান্নাকে ফ্রাঙ্কের হত্যার দায়ে অ্যারেস্ট করতে এসেছে। এখানেই আমরা জানতে পারি সেদিন এলিজাবেথ আসলে ফ্রাঙ্ককে মেরেই জোয়ান্নাকে বাঁচাতে এসেছিল, আর আজ পুলিশ তাকে এলিজাবেথ ভেবে অ্যারেস্ট করতে এসেছে। আমরা দেখি পুলিশ জোয়ান্নাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার সময় জোয়ান্না মুভির শুরুর কথাগুলো বলে নদীতে ঝাঁপ দিয়ে মারা যায়। আসলে সে তার মেয়ের চোখে যোদ্ধা হিসেবেই বাঁচতে চায়, তাই সে এমন মৃত্যুকে বেছে নিল। এরপর অনেকগুলো বছর কেটে যায়। আমরা স্যামকে দেখি। স্যামই এতক্ষণ এই সব কিছু কল্পনা করছিল। মুভির শুরুতে দেখা মেয়েটা আসলে স্যামই। স্যামের ভাবনায় ছেদ করে তার মেয়ে তাকে ডাকে, অর্থাৎ স্যাম এখন বিয়ে করেছে, তারও একটা সংসার হয়েছে। মেয়ের ডাকে স্যাম তার মেয়ের সাথে ঘরে চলে যায়।
এই মিষ্টি সিনটা দেখিয়ে শেষ হয় আজকের মুভি। মুভিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করে দিবেন। আর এরকম গল্প নিয়মিত পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ফিরে আসবো নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।